পড়ে শোনাচ্ছি শিবরাম রচনা সমগ্র থেকে শিবরাম চক্রবর্তীর লেখা হাতির সঙ্গে হাতাহাতি। সংগ্রহ করার বাতি কোনো কালেই ছিল না কাকার, কেবল টাকা ছাড়া। কিন্তু টাকা এমন জিনিস যে যথেষ্ট পরিমাণে সংগ্রহিত হলে আপনি অনেক গ্রহ এসে জোটে এবং তখন থেকেই সংগ্রহ শুরু। একদিন ওদেরই একজন কাকাকে বললে, দেখুন সব বড়লোকেরই একটা না একটা কিছু সংগ্রহ করার ঝোঁক থাকে, তা না হলে বড়লোক আর বড়লোকের তফাৎ কোথায়? টাকাই তো নেই। ওইখানেই তফাৎ, ওইখানেই বিশেষ বড়লোকের বৈশিষ্ট্য। আর ধরুন বৈশিষ্ট্যই যদি না থাকলো তবে আর বড়লোক কিসের? আমাদের সম্রাট পঞ্চম জর্জেরও কালেকশনের হবি ছিল। কাকা বিস্মিত হয়ে গ্রহের দিকে তাকান। পঞ্চম জর্জ? নিশ্চয়। কেন, তিনি কি বড়লোক ছিলেন না? কেবল সম্রাটই নন, দারুণ বড়লোকও যে। অনেকগুলো জমিদারকেই একসঙ্গে কিনতে পারতেন। ও তাই বুঝি? জমিদার সংগ্রহ করার বাতিক ছিল তার? কাকা আরো বিস্ময়ান্বিত। জমিদার নিয়ে তিনি করবেন কি? রাখবেন কোথায়? ওচিস তো চিড়িয়াখানায় রাখা যায় না। তিনি কেবল স্ট্যাম্পও কালেক্ট করতেন। স্ট্যাম্পও? ওই যা পোস্ট অফিসে পাওয়া যায়? না, দলিলের। দলিলের নয়, নানা দেশের নানা রাজ্যের ডাকটিকিট। 100 বছর আগের, তারও আগের, তারও পরের, এমনই নানান কালের নানান আকারের রং বেরঙের যত ডাকটিকিট। বাহ, বেশ তো। কাকা উৎসাহিত হয়ে ওঠেন। আমার ওটা করতে ক্ষতি কি? কিছু না, তবে একটা পুরনো টিকিটের দাম আছে বেশ। 2-5 টাকা থেকে শুরু করে 5, 10, 20 হাজার, 2 লাখ, 4 লাখ পর্যন্ত। এমন? কাকা কিছুটা ভড়কে যান। তা হোক, তবুও করতেই হবে আমার। টাকার ক্ষতি কি আবার একটা ক্ষতি নাকি? নিশ্চয় নয়। আর তা না হলে বড়লোক কিসের? এই বলে গ্রহটি উপসংহার করে এবং আমার কাকাকেও প্রায় সংহার করে আনে। কাকা স্ট্যাম্প সংগ্রহ করছেন এ খবর রটতে বাকি থাকে না। 50খানা অ্যালবাম যখন প্রায় ভরিয়ে এনেছেন, তখন একদিন সকালে উঠে দেখলেন বাড়ির সামনে 500 ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? জিজ্ঞাসাবাদে জানা যায় ওরা সবাই এসেছে কাকার কাছে, কেউ স্ট্যাম্প বিক্রি করতে, কেউ বা কিনতে। সবারই হাতে স্ট্যাম্পের অ্যালবাম। কাকা তখন গ্রহকে ডাকিয়ে পাঠান। এ কি কাণ্ড! এরাও সব স্ট্যাম্পও সংগ্রহ করছে যে। করছে বলে করছে, অনেক দিন ধরে করছে, আমার ঢের আগের থেকেই। এ কি কাণ্ড! কি হয়েছে তাতে? গ্রহটি ভয়ে ভয়ে বলে। কাকার ভাবভঙ্গি তাকে ভীত করে তুলেছে। তখন, কেন, ওদের কি কাজ করতে নেই? সবাই যা করছে, পাড়ার পুচকে ছোড়াটা পর্যন্ত। কাকা এবার একেবারে ফেটে পড়েন। তুমি আমাকে লাগিয়েছো সেই কাজে? ছ্যা, কেন, এরাও কি সব বড় লোক নাকি? বড় বালকও তো নয়। আমি কাকাকে উস্কে দেই তার উপর। নেহাত কাচ্চা বাচ্চা যত। কাকা আবার আফসোস করতে থাকেন। স্ট্যাম্পে আমার 10-10 হাজার টাকা তুমি জলে দিলে। ছ্যা! গ্রহ আর কি জবাব দেবে? সে তখন বিগ্রহে পরিণত হয়েছে। পাথরের প্রতিমূর্তির মতোই তার মুখে কোনো ভাবান্তর নেই। তিক্ত বিরক্ত হয়ে কাকা নিজের যত অ্যালবাম খুলে ছিঁড়ে চ্যাংড়াদের ভেতরে স্ট্যাম্প লুট লাগিয়ে দেন সেই দণ্ডেই। কিন্তু স্ট্যাম্প ছাড়লেও বাতিক তাকে ছাড়ল না। বাতিক জিনিসটা প্রায় বাতের মতোই, একবার ধরলে ছাড়ানো দায়। তিনি বললেন, স্ট্যাম্পও নয়, এমন জিনিস সংগ্রহ করতে হবে যা কেউ করে না, করতে পারেও না। সেই রকম কিছু থাকে তো তোমরা আমায় বাতলাও। তখন নবগ্রহ মিলে মাথা ঘামাতে শুরু করলো। তাদের প্রেরণায়
তাদেরই আরো 90 জন উপগ্রহের মাথায় ঘামতে লাগলো। নতুন ভাবে বের করতে হবে এবার রীতিমতন বুদ্ধি খাটিয়ে। নানা রকমের প্রস্তাব হয়, খেজুরের ভেতর থেকে প্রজাপতি, পাখির পালক, জলচরের ভেতর থেকে রঙিন মাছ, কচ্ছপের খোলা ইত্যাদি, ভূচরের ভেতর থেকে পুরনো আসবাবপত্র, সেকেলে ঢাল তলোয়ার, চীনে বাসন, গরুর গলার ঘণ্টা, রং বেরঙের নুড়ি, যত রাজ্যের খেলনা। কাকা সমস্তই বাতিল করে দেন। সবাই পারে সংগ্রহ করতে এসব, কেউ না কেউ করছেই। তখন পকেট চোরদের উল্লেখ হয়। নানা দেশের একালের সেকালের মোহর, টাকা পয়সা, সিকি, দুয়ানি ইত্যাদি। ফাউন্টেন পেন, দেশালের বাক্সকেও পকেট চোরদের মধ্যে ধরা হয়েছিল, কিন্তু কাকাকে রাজি করানো যায় না। কেউ না কেউ করছেই এসব, এতদিন ধরে ফেলে রাখেনি নিশ্চয়ই। কেউ কেউ মরিয়া হয়ে বলে, কেরোসিনের ক্যানেস্তারা, নস্যির ডিবে, জগঝম্প কিংবা গাজার কলকে, অর্থাৎ চরাচরের কিছুই তখন বাকি থাকে না। কাকা তথাপি ঘাড় নাড়েন। নানা রকমের খাবার দাবার, চপ, কাটলেট, সন্দেশ, শানপাপড়ি, বিস্কুট, টফি, চকলেট, লেমন জুস, মানে খাদ্য অখাদ্য যত রকমের আর যত রঙের হতে পারে, আমিই বাতলাই তখন। তবুও কাকার উৎসাহ হয় না। অবশেষে একজনের মুখ থেকে বেফাঁস বেরিয়ে যায়, তবে আর কি করবেন, শীতহস্তেই সংগ্রহ করেন। কিন্তু পরিহাস বলে একে গ্রহণ করতে পারেন না কাকা। তিনি বারবার ঘাড় নাড়তে থাকেন, শীতহস্তি শীতহস্তি। সোনার পাথর বাটির মতো ও কথাটাও আমার কানে এসেছে বটে। ব্রহ্মদেশে না শ্যামরাজ্যে কোথায় যেন ওর পুজোও হয়ে থাকে শুনেছি। হ্যাঁ, যদি সংগ্রহ করতে হয় তবে ওই জিনিস। বড়লোকের আস্তাবল দূরে থাক, বিলাতের চিড়িয়াখানাও এক আধটা আছে কিনা সন্দেহ। হ্যাঁ, ওই শ্বেতহস্তিই আমার চাই। কাকা সর্বশেষ ঘোষণা করেন তাকে শ্বেতহস্তিই দিতে হবে এনে, শ্যামরাজ্য থেকে কি রামরাজ্য থেকে হোক, হাতিপোতা থেকে কি হস্তিনা থেকেই হোক, করাচি কিংবা রাঁচি থেকেই হোক। উনি সেসব কিছু জানেন না, কিন্তু শ্বেতহস্তি ওর চাই চাই। যেখান থেকে হোক, যে করেই হোক জোগাড় করে দিতেই হবে। তার যত টাকা লাগে লাগুক, এক আধখানা হলে হবে না, অন্তত ডজন খানেক চাই তার, না হলে কালেকশন আবার কাকে বলে। এই ঘোষণাপূর্বক তৎক্ষণাৎ তিনি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ডাকিয়ে আসন্ন শ্বেতহস্তিদের জন্য বড় করে আস্তাবল বানানোর হুকুম দিলেন। আশ্চর্য, 2 সপ্তাহের ভেতরে জনৈক শ্বেতহস্তিও এসে হাজির। নবগ্রহের একজন উপগ্রহ, কোথা থেকে সংগ্রহ করে আনা যেন। কাকা তো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বটে বটে, এই শ্বেতহস্তি, এই সেই, বাহ, দিব্যি ফর্সা রং তো, বাহ বাহ। অনেকক্ষণ তার মুখ থেকে বাহবা ছাড়া আর কিছু শোনা যায় না। হাতিটাও সাদা সুর নেড়ে তার কথায় সমর্থন জানায়। আমার দিকে তাকিয়ে বলেন, জানিস বার্মায়, না না, শ্যামরাজ্যে এরকম একটা হাতি পেলে রাজারা মাথায় করে রাখে। রাজার চেয়ে বেশি খাতির এই হাতির, রীতিমতো পুজো হয়। শাক ঘণ্টা বাজিয়ে রাজা নিজে পুজো করেন, যার নাম রাজপুজো, তা জানিস। এমন সময় হাতিটা একটা ডাক ছাড়ে, যেন কাকার গবেষণায় তাই সায় দিতে চায়। হাতির ডাক, কিরকম সে ডাক? ঘোড়ার চিহি কি গরুর হাম্বার মতো নয়, ঘোড়ার ডাকের 20 ডবল, গরুর অন্তত 50 গুণ একটা হাতির আওয়াজ। বেড়াল কি শেয়ালের ধ্বনি নয় যে এক মুখে তা ব্যক্ত করা যাবে, সহজে প্রকাশ করা যায় না সে ডাক। হাতির ডাক ভাষায় বর্ণনা করা দুষ্কর। ডাক শুনেই আমরা 2, 4, 10 হাত ছিটকে পড়ি। কাকাও 5 গজ পিছিয়ে আসেন।
বাবা, যেন মেঘ ডাকলো করাক্কর। কাকা বললেন, সিংহের ডাক কখনো শুনিনি, তবে বাঘ কোথায় লাগে? হ্যাঁ, এমন না হলে একখানা ডাক। এটাকে হাতির সিংহনাদ হয়তো বলা যায় না কাকা, আমি বলি। উপগ্রহটি যিনি হাতির সমব্যবহারে এসেছেন, এতক্ষণে তিনি কথা বলার সুযোগ পান। প্রায়ই ডাকবে এরকম, শুনতে পাবেন যখন তখন। প্রায়ই ডাকবে, রাত্রেও? তাহলে তো ঘুমানো দফা। কাকা যেন একটু দুর্ভাবিত হন। রাতে ডাকে না, হাতিও ঘুমায় কি না? রাত্রে কেবল ওর সুর ডাকে, তা ডাকে ডাকো, কিন্তু এর কিরকম রং বলো তো? আমার আবার প্রতি কাকার দৃকপাত ফর্সা ধপধপ করছে। আর সব হাতি কি আর হাতি? এর কাছে তারা সব জানোয়ার। আসল বিলাতি সাহেবের কাছে যেমন সাঁওতাল। এই ফর্সা রংটি বজায় রাখতে হলে সাবান মাখিয়ে একে চান করাতে হবে দুবেলা। ভালো বিলেতি সাবান। পয়সার জন্য পরোয়া করলে চলবে না, নইলে আমার এমন সোনার হাতি কালো হয়ে যেতে পারে। অমন কাজটিও করবেন না, উপগ্রহটি সবিনয়ে প্রতিবাদ করে। স্নান টান একেবারে বন্ধ হয়ে, শ্বেতহস্তির গায়ে জল ছোঁয়ানোই নিষেধ, তাহলেই গলগণ্ড হয়ে মারা পড়বে। ওই গলায় আবার গলগণ্ড? আমি শুধোই, তাহলে তো ভারী গন্ডগোল। হ্যাঁ, বলো কি? কাকা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তাহলে সাধারণ হাতির মতো, নয়তো যে রাত দিন পুকুরের জলে পড়ে থাকবে। শ্যামরাজের রীতিমতো মন্দিরের সোনার সিংহাসনের উপর বসানো থাকে, সেখানে হরদম ধূপ ধুনো পুজো আরতি চলে। কেবল চরণামৃত তৈরির সময়ে এক আধফোঁটা জল ওর পায়ে ঠেকানো হয়। এখানে তো সেরকমটি হবে না। কাকা তার কথা শেষ দেন না। এখানে হবে কি করে? রাতারাতি মন্দিরই বা বানাচ্ছে কে? সোনার সিংহাসনই বা পাচ্ছি কোথায়? তবে পূজারি জোগাড় করা হয়তো কঠিন হবে না। পুরুত বামুনের তার অভাব নেই পাড়ায়, কিন্তু হাতির পুজোর মন্ত্র কি তারা জানে? কাকার প্রশ্নটা আমার প্রতিই হয়, আমি জবাব দেই। হাতির চরনামের তো কিন্তু আমি খেতে পারবো না কাকা। গোড়াতেই বলে কয়ে রাখা ভালো, সেফটি ফার্স্ট বলেই দিয়েছে কথায়। পারবি না তুই? কেন খেতে পারবি না? এ কি তোর গুজ্জটি হাতি, কালোয়ার ভূত? ওই হলো গিয়ে ঐরাবতের বংশধর, স্বর্গের দেবতাদের একজন। খেতেই হবে তোকে, তা না হলে পরীক্ষায় তুই পাশই করতে পারবি না। পরীক্ষায় পাশের ব্যাপারে মেড ইজির কাজ করবে ভেবে আমি একটু নরম হই। কম্প্রোমাইজের প্রস্তাব পাঠতে যাচ্ছি, এমন সময় উপগ্রহটি বলে ওঠে, না না, পুজো করার আবশ্যকতা নেই। হস্তি পুজোর ব্যবস্থা তো নেই এদেশে। নিত্যকর্ম পদ্ধতিতেও তার বিধি খুঁজে পাওয়া যাবে না। পুজো করার দরকার নেই, এমনি আস্তাবলকে বেঁধে রাখলেই হবে। গায়ে জলের ছোঁয়াচটিও যেন না লাগে। সহিস কেবল এই দিকে যেন কড়া নজর রাখে। সহিস? হাতির আবার সহিস কি? মাহুতের কথা বলছো বুঝি? কাকা জিজ্ঞেস করেন। সহিস মানে যে ওর সেবা করবে, সইবে ওকে। সহিস কাঁধে বসলেই মাহুত হয়ে যায়, কিন্তু ওর কাঁধে বসা যাবে না তো, ভয়ানক অপরাধ তাতে। উপগ্রহটি ব্যাখ্যা করে দেয়। সঙ্গে সঙ্গে হাতির উদ্দেশ্যে হাত তুলে নমস্কার জানায়, কিংবা মাথা চুলকায়, কে জানে। ওর স্নানের ব্যবস্থা তো হলো, স্নান টান নাস্তি। আচ্ছা, এবার ওর আহারের ব্যবস্থাটা শুনি। কাকা উদ্গ্রীব হন। সাধারণ হাতি তো নয় যে সাধারণ খাবার খাবে। তারপর কি যেন একটু ভাবেন, ধারটার তো না, তাও বন্ধ। তার অদ্ভুত প্রশ্নে আমরা সবাই অবাক হই, বলে ফেলি,
খাবে না কি বলছেন? না খেলে অত বড় দেহটাকে টেকে কখনো? হাতির খোরাক বলে থাকি আমরা কথায়। আমি ভাবছিলাম চান-টানের পর পাট যখন নেই তখন খাওয়া টাওয়ার হাঙ্গামা আছে কিনা কে জানে। কাকা ব্যক্ত করেন। তা কি খায় ও বলো তো? উপগ্রহটি বলে সব কিছুই খায়। সে বিষয়ে ওর রুচি খুব উদার। মানুষ পেলে মানুষ খাবে, মহাভারত পেলে মহাভারত, মানে মানুষ আর মহাভারতের মাঝে ভূভারতের যা কিছু আছে সবই খেতে পারে। আমি টিপ্পনি কাটি, তাহলে হজম শক্তিও বেশ ওর ভালো, খুবই ভালো। কাকা সন্তোষ প্রকাশ করেন। যদি মানুষ পাই কতগুলো খাবে? টাটকা মানুষ অবশ্য। যতগুলোর কাছাকাছি আসবে। টাটকা বাসি নিয়ে বড় বিশেষ মাথা ঘামাবে না। বলেছি তো খুব উদার রুচি। তুই ওর কাছে যাস না যেন, খবরদার। কাকা আমাকে সাবধান করেন। তবে তোকেও মানুষের মধ্যেই ধরবে কিনা কে জানে। হ্যাঁ, তা ধরবে কেন? আমি মনে মনে রাগি। তা যদি ও না ধরতে পারে তাহলে ওকেই বা কি মানুষের মধ্যে ধরতে যাচ্ছে? ওর রুচি যেমনই হোক, ওর বুদ্ধিশুদ্ধির প্রশংসা তো আমি করতে পারবো না। কাকার মধ্যেই বরং ওকে গণ্য করবো আজ থেকে। তবে একেবারেই নিশ্চিন্ত হতে চান কাকা? খাদ্য হিসেবে কি ধরনের মাংসের উপর ওর বেশি ঝোঁক? তবে একেবারেই নিশ্চিত হতে চান কাকা? খাদ্য হিসেবে কি ধরনের মানুষের উপর বেশি ঝোঁক? একবার কটাক্ষে আমার দিকে তাকিয়ে নেন। আমার জন্যই ওর যত ভাবনা যেন। চেনা লোকেরই পক্ষপাতী চেনাদেরই পছন্দ করবে বেশি। তবে অচেনার উপরেও বিশেষ আক্রোশ নেই। পেলে তাদেরও ধরে খাবে। ভালো ভালো। আর কতগুলো মহাভারত প্রত্যেক খ্যাপে? পুরো একটা সংস্করণই সাবড়ে দেবে। বলছো কি? ৮৮ পর্ব, ইয়া মোটা ১০০০ কপি? অনায়াসে। উপগ্রহটি জোরের সঙ্গে বলে, অনায়াসে। সচিত্র মহাভারত? কাকা বাক্যটাকে শেষ করে আনেন। ছবি টবির মর্ম বোঝে না, আমি যোগ করি। সেই রকমই বলে মনে হচ্ছে, কাকা মন্তব্য করেন। আর সবাই কি আর চিত্রকলার সমজদার হতে পারে? উপগ্রহের প্রতি প্রশ্ন হয়। সে কথা থাক, মানুষ আর মহাভারত ছাড়া আর কি খাবে? খুঁটিনাটি সব জেনে রাখা ভালো। ইট পাটকেল পেলে মহাভারতও চলে না। শালা পেলে ইট পাটকেলের দিকে তাকাবে না। শালা তো শালা ছেড়ে বেতালকেই বেশি পছন্দ করবে। কিন্তু রসগোল্লা যদি পায় তো বেতালকেও ছেড়ে দেবে। রসগোল্লা ফেলে কলা গাছ খেতে চাইবে, মানে এক আলিগড়ের মাখন ছেড়ে সব কিছুই খাবে। মাখন তো সুখাদ্য। কেন মাখন নয় কেন? মাখনকে জুত মতো ঠিক পাকড়াতে পারবে কি না? সুরেই লেপ্টে যাবে। ওকে কায়দায় আনা কঠিন হবে ওর পক্ষে। ও, কাকা এইবার বুঝতে পারেন। হ্যাঁ, যা বলেছেন। মাখন বাগানো সহজ নয় বটে। আমি বলি, এক পাউরুটি ছাড়া কি আর তাকেও বাগাতে পারে না? যাক, খাদ্য তো হলো, এখন পানীয়? কাকা জিজ্ঞাসা করেন। তরল পদার্থ যা কিছু আছে, দুধ, জল, ঘোলের শরবত, ক্যাস্টর অয়েল, মেথিলেটেড স্পিরিট, কত আর বলবো। কার্বলিক অ্যাসিডেও কিচ্ছু হবে না। তারও ২-১০ বোতল ২-১ চুমুকে নিঃশেষ করে ফেলবে। কেবল এক চা খায় না। গুড হ্যাবিট, ভালো ছেলের লক্ষণ। কাকা ঈষৎ খুশি হন। সিগারেট টানতেও সেখানে নিশ্চয়ই। সবই তো জানা হলো, কিন্তু কি পরিমাণ খাই তা তো কই বললে না। হে, যত যুগে উঠতে পারেন, একাধ মন একাধ নিঃশ্বাসে উড়িয়ে দেবে। তাতে আর কি হয়েছে? কেবল এক মানুষটাকেই পেয়ে উঠবো না বাপু। ইংরেজ রাজত্ব কিনা? হাতিকে কিংবা আমাকেই কাকে ধরে ফাঁসিতে লটকে দেয় কে জানে।
তবে আজই বাজারে যত মহাভারত আছে সব বইয়ের দোকানে অর্ডার দিচ্ছি। ময়রাদের বলে দিচ্ছি রসগোল্লার ভিয়েন বসিয়ে দিতে। আমার কলা বাগানটা ওরই নামে উইল করে দিলাম, পুত্রপত্রাদিক্রমে ভোগ দখল করুক। আর ইটপাটকেলের অভাব কি? আস্তাবল বানিয়ে যা বেঁচেছে আস্তাবলের পাশেই পাহাড় হয়ে আছে। যত ওর পেটে ধরে ইচ্ছে মতো বেঁচে খাক, কোনো আপত্তি নেই আমার। অতঃপর মহাসমারোহে হস্তিপ্রভুকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। আমরা সবাই শোভাযাত্রা করে পেছনে যাই। শিকল দিয়ে ওর 4 পা বেঁধে আটকানো হয় শক্ত খুঁটির সঙ্গে। সুরটাকেও বাঁধা হবে কিনা আমি জিজ্ঞাসা করি। সুর ছাড়া থাকবে জানতে পারা যায়। সুর দিয়েই ওরা নাকি খায়। কেবল তরল স্থূল খাদ্যই নয়, হাওয়া খেতে হলেও ওই সুরই দরকার। হাতির দাম শুনে তো আমার চক্ষু স্থির। 50,000-এর 1 পয়সা কম নয়। যে লোকটা বেঁচেছে সে থাকে 200 ক্রোশ দূরে। তার এক আত্মীয় শ্যামরাজ্যের জঙ্গল বিভাগে কাজ করে, সেখান থেকে ধরে ধরে চালান পাঠায়। উপগ্রহটি অনেক কষ্টে বহু জপিয়ে আরও কেনার লোভ দেখিয়ে এটি তার কাছ থেকে এত কমে আদায় করতে পেরেছে। নইলে পুরো লাখ টাকায় এর দাম লাগতো। এই হস্তিরত্নের আসল যথার্থ দামই হয় না, অমূল্য পদার্থ বলতে গেলে। হাতিকে এতদূর হাঁটিয়ে আনতে তার সঙ্গে সঙ্গে হেঁটে আসতেও ভদ্রলোকের কম কষ্ট হয়নি। কিন্তু কাকার হুকুম, কেবল সেই জন্যই, নইলে কে আর প্রাণের মায়া তুচ্ছ করে এমন বিশ্বগ্রাসী মারাত্মক শ্বেতহস্তির সঙ্গে। তা তো বটেই। কাকা অম্লান বদনে তখনই তাকে একটা 50,000-এর চেক কেটে দেন। আরও আছে এমন, আরও আনা যায়, উপগ্রহটি জানায়। এরকম শ্বেতহস্তি যত চান, 10, 20, 50, কিন্তু ওই এক দর। আরও আছে এমন? কাকা এক মুহূর্তে একটু ভাবেন। বেশ, তুমি আনাবার ব্যবস্থা করো। তাতে আর কি হয়েছে, 25 লাখ টাকারই শ্বেতহস্তিই কিনবো না হয়, হয়েছে কি? বড় মানুষের বড় খেয়াল। সেই পুরাতন গ্রহটি এতক্ষণে বাং নিষ্পত্তি করে। তা না হলে আর বড় লোক কিসের? 2 দিন যায়, 5 দিন যায়, হাতিটাও বেশ সুখেই আছে। আমরা দুবেলা দর্শন করি। কাকা ও আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে কাকিমা বিশেষের ভক্তি ভরে। কাকিমা কিন্তু অনেক কিছু মানত করেছেন। হাতিটার কাছে ঘটা করে পুজো এবং জোড়া বেড়াল দেবেন বলেছেন। কাকিমার এখনো ছেলেপুলে হয়নি কি না? কলা গাছ খেতেই ওর উৎসাহ বেশি যেন। ইট পাটকেল পড়েই রয়েছে, স্পর্শও করেনি। 2-1টা বেড়ালও এদিক ওদিক দিয়ে গেছে। হাতিকে তারা ভালো করেই লক্ষ্য করেছে, কিন্তু ও তাদের দিকে ফিরেও তাকায়নি। গাদা গাদা মহাভারত কোণে পুঁজি করা। তার থেকে একখানা নিয়ে ওকে আমি দিতে গেছিলাম একদিন। পাওয়া মাত্র উদরস্থ করবে আশা করেছি আমি, কিন্তু মুখে পোড়া দূরে থাক, বইখানা সুরলোগত না করে এমন সজোরে আমার দিকে ছুঁড়েছিল, আর একটু হলে আমার দফা রফা হয়ে যেত। কাকা বললেন, বুঝতে পারলি না বোকা, তোকে পড়তে বলেছে। ধর্মপুস্তক কিনা, মুখ্য হয়ে রইলি, ধর্মশিক্ষা তো হলো না তোর। কাকা বললেন, বুঝতে পারলি না বোকা, তোকে পড়তে বলছে। ধর্মপুস্তক কিনা, মুখ্য হয়েই রইলি, ধর্মশিক্ষা তো হলো না তোর। ধর্মশিক্ষা মাথায় থাক। কাকার পুণ্যের জোরে প্রাণে বেঁচে গেছি সেই রক্ষে। না, এরপর থেকে এই ধর্মাত্মা হাতির কাছ থেকে সন্তর্পণে সুদূরে থাকতে হবে, 7 হাত দূর থেকে বাঁচছে। এইভাবে হপ্তা 3 কাটার পর একদিন হঠাৎ বৃষ্টি নামলো। মুড়ি পাঁপড় ভাজা দিয়ে অকাল বর্ষণটা উপভোগ করছি আমরা। এমন সময় মাহুত ওরফে সহিস এসে খবর দিল,
বাদলার সঙ্গে সঙ্গে হাতিটার ভয়ানক ছটফটানি আর হাঁকডাক শুরু হয়েছে। ব্যস্ত হয়ে সবাই ছুটলাম আমরা। কি ব্যাপার, সত্যি ভারী ছটফট করছে তো হাতিটা, মনে হয় যেন লাফাতে চাইছে চার পায়ে। কাকা মাথা ঘামালেন খানিকক্ষণ, বুঝতে পারা গেছে মেঘ ডাকছে কিনা। মেঘ ডাকলে ময়ূর নাচে, হাতিও নাচতে চাইবে, আর আশ্চর্য কি, ময়ূর আর হাতি বোধহয় এক জাতীয়। কার্তিক ঠাকুরের পাছার তলায় ময়ূর আর গণেশ ঠাকুরের মাথায় ওই হাতি, আত্মীয়তা থাকাই স্বাভাবিক। যাই হোক, ওর 3 পায়ের শিকল খুলে দাও, কেবল 1 পায়ের থাক, নাচুক একটুখানি। 3 পায়ের শিকল খুলে দিতেই ও যে শুরু করলো, হাতির ভাষায় তাকে নাচই বলা যায় হয়তো। কিন্তু সেই নাচের উপক্রমেই আর 1 পায়ের শিকল ভাঙতে দেরি হলো না। মুখ দিয়ে পাবা মাত্র হাতিটা ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়ে। সহিস বাধা দেবার সামান্য প্রচেষ্টা করেছিল, কিন্তু এক সুরের ঝাপটায় তাকে ভূমিসাৎ করে দিয়ে চলে যায়। তারপর দারুণ আর্তনাদ করতে করতে মস্তকগুচ্ছ সুর তুলে মুক্তগুচ্ছ সুর তুলে ছুটতে থাকে সদর রাস্তায়। আমরাও দস্তুর মতো ব্যবধান রেখে পেছনে পেছনে ছুটি, কিন্তু হাতির সঙ্গে ঘোড়দৌড়ে পারবো কেন? আমাদের মানুষদের 2টি করে পা মাত্র সম্বল, হাতির তুলনায় তাও খুব সরু সরু। দেখতে দেখতে হাতিকে আর দেখা যায় না, কেবল তার ডাক শোনা যায়। অতি দূর দূরান্ত থেকে। 3 ঘন্টা পরে খবর আসে, মাইল 5 দূরে এক পুকুরে গিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে। আত্মহত্যা করবে না তো হাতিটা? সে তো অস্থির কাণ্ড, কিছুই বোঝা যায় না। কাকিমা কাঁদতে শুরু করেন। পুজো আচ্চা করা হয়নি ঠিক মতন, হস্তিদেব তাই হয়তো এমন ক্ষেপে গিয়েছেন। এখন কি সর্বনাশ হয় কে জানে, বংশলোপী হবে হয়তো গিয়ে। 3 ঘন্টা পরে খবর আসে মাইল 5 দূরে এক পুকুরে গিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে। আত্মহত্যা করবে না তো হাতিটা? সে তো অস্থির কাণ্ড, কিছুই বোঝা যায় না। কাকিমা কাঁদতে শুরু করেন। পুজো আচ্চা ঠিক মতো করা হয়নি, হস্তিদেব তাই হয়তো এমন ক্ষেপে গেছেন। এখন কি সর্বনাশ হয় কে জানে, বংশলোপী হবে হয়তো গিয়ে। বংশ বলতে তো সর্বসাকল্যে আমি, যদিও পরশৈপদী। কাকিমার কান্নায় আমারই ভয় করতে থাকে। কাকা 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে ছোটেন শ্বেতহস্তিকে প্রসন্ন করতে। আমরা সকলেই চলি কাকার সঙ্গে। কিন্তু হাতির যেরকম নাচ আমি দেখেছি, তাতে সহজে ওকে হাতানো যাবে বলে আমার ভরসা হয় না। পথের ধারে মাঝে মাঝে ভাঙা আটচালা চোখে পড়ে, সেগুলো ঝড়ে উড়েছে কি হাতিতে উড়িয়েছে বোঝা যায় না সঠিক। আশেপাশে জনপ্রাণীও নেই যে জিজ্ঞেস করে জানা যাবে। যতদূর সম্ভব হস্তিবীরেরই কীর্তি সব। শ্বেতসুরের আবির্ভাব দেখেই বাসিন্দারা মুল্লুক ছেড়ে সটকেছে, এইরকমই সন্দেহ হয় আমাদের। কিছু দূর গিয়ে হস্তিলীলার আরও ইতিহাস জানা যায়। একদল গঙ্গাযাত্রী একটি আধমরাকে নিয়ে যাচ্ছিল গঙ্গাযাত্রায়। এমন সময়ে মহাপ্রভু এসে পড়েন। অমন ঘটা করে ঢাকঢোল পিটিয়ে রাস্তা জুড়ে যাওয়াটা ওর মনোভূত হয় না। উনি ওদের ছত্রভঙ্গ করে দেন। শোনা গেল একজনকে অনেক দূর অবধি তাড়িয়ে নিয়ে গেছেন, কেবল বাদ দিয়েছেন কেন জানা যায়নি সেই গঙ্গাযাত্রীকে। সে বেচারা অনেকক্ষণ অবহেলায় পড়ে থেকে অজ্ঞতা উঠে বসে দেহ রক্ষার কাজটা এ যাত্রা স্থগিত রেখে একলা হেঁটে বাড়ি ফিরে গেছে। অবশেষে সেই পুকুরের পাড়ে এসে পড়া গেল। কাকা বহু সাধ্য সাধনা অনেক স্তবস্তুতি করলেন। হাতিটা সুর খাড়া করে শোনে সব, কিন্তু নড়ে চড়ে না। রসগোল্লার হাড়ি ওকে দেখানো হয়, ঘাড় বাঁকিয়ে দেখে, কিন্তু বিশেষ উৎসাহ দেখায় না। হাতিটা সুর খাড়া করে সব শোনে, কিন্তু নড়ে চড়ে না। রসগোল্লার হাড়ি ওকে দেখানো হয়, ঘাড় বাঁকিয়ে দেখে, কিন্তু বিশেষ উৎসাহ দেখায় না। পুকুরটা তেমন বড় নয়। কাকা একেবারে জলের ধারে গিয়ে দাঁড়ান। কাছাকাছি গিয়ে কথা কইলে যদি ফল হয়, কিছু ফল হয়, কেননা হাতিটা কাকা
বরাবর তার সুর বাড়িয়ে দেয়। আমি বলি, পালিয়ে এসো কাকা, ধরে ফেলবে। ধুর, আমি কি ভয় খাবার ছেলে? তোর মতন অত ভীতু নই আমি। কাকার সাহস দেখা যায়। কেন, কিসের ভয়? আমাকে কিছু বলবে না। আমি ওর মনিব। মনিব? শ্রী বিষ্ণু সেবক। বলতে বলতে কাকা জিভ কাটলেন, কান মরলেন নিজের। মনিব হব কেন? অপরাধ দিও না প্রভু শ্বেতহস্তি। বলতে বলতে কাকা জিভ কাটলেন, কান মরলেন নিজের। মনিব হব কেন? অপরাধ নিও না প্রভু শ্বেতহস্তি। আমি তোমার ভক্ত, শ্রীচরণের দাসনদাস। কি বলতে চাও বলো, আমি কান বাড়িয়ে দিচ্ছি। তোমার ভক্তকে তুমি কিছু বলবে না আমি জানি। হাতির মতো কৃতজ্ঞ জীব দুনিয়ায় দুটি নেই। তুমি তো আর সামান্য হাতি নও, তুমি হচ্ছে একজন হস্তি সম্রাট। কাকা কান বাড়িয়ে দেন, হাতির সুর বাড়িয়ে দেয়। আমরা রুদ্ধসাধু সে উভয়ের উৎকর্ণ আলাপের অপেক্ষা করি। হাতিটা কাকার সর্বাঙ্গে তার সুর বোলায়, কিন্তু কিছুই বলে না। কাকার সাহস আরও বেড়ে যায়, কাকা আরও এগিয়ে যান। আমার দিকে প্রক্ষেপ করেন, আমার দিকে ভ্রুক্ষেপ করেন। দেখেছিস কেমন আদর করছে আমায়? কিন্তু হাতিটা অকস্মাৎ সুর দিয়ে কাকার কান পাকড়ে ধরে কানে হস্তক্ষেপ করায় কাকা বিচলিত হন। কেন বাবা হাতি, কি অপরাধ করেছি বাবা? তোমার শ্রীচরণে যে এমন করে তুমি আমার কান মলছ? কিন্তু হস্তিরাজ কর্ণপাত করেন না। কাকার অবস্থা ক্রমশই করুণ হয়ে আসে। আমার উদ্দেশ্যে তিনি বলেন, চেষ্টা করো আমার দিকে। তখন তিনি তাকাতে পারেন না। বলেন, বাবা শিবু, কান গেল, বোধহয় প্রাণও গেল। তোর কাকিমাকে বলিস যে সজ্ঞানে আমার হস্তি প্রাপ্তি ঘটে গেছে। আমরা ক্ষিপ্র হয়ে উঠি, কাকাকে গিয়ে ধরি। জলের মধ্যে একা হাতি, স্থলের মধ্যে আমরা সবাই। হাতির চেষ্টা থেকে কাকার কান পাকড়ে জলে নামাতে, আর হাতির চেষ্টা যাতে ব্যর্থ হয় সেই দিকেই আমাদের প্রচেষ্টা। মিলনান্ত কানাকানি শেষে বিয়োগান্ত টানাটানিতে পরিণত হয়। কান নিয়ে এবং প্রাণ নিয়ে টানাটানিতে। কিছুক্ষণ এই ট্যাগ অফ ওয়ার চলে। অবশেষে হাতি পরাজয় স্বীকার করে, তবে কাকার কান স্বীকার করে তারপরে। আর হাতির হাতে কান সমর্পণ করে কাকা এ যাত্রায় প্রাণ রক্ষা করে। কাকার কানটি হাতি মুখে পুরে দেয়, কিন্তু খেতে বোধহয় আর তত ভালো লাগে না। সেজন্য এবার সে রসগোল্লার হাড়ের দিকে সুর বাড়ায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে কাকা বলতে থাকেন, দিসনে খবরদার, দিসনে রসগোল্লা। হাতি না আমার 14 পুরুষ। পাজি, ড্যাম, শুয়োর, রাস্কেল, গাধা, স্টুপিড। কিচ্ছু রাখেনি কানটার গো, সমস্তটাই উপড়ে নিয়েছে। উল্লুক, বেয়াদব, আহাম্মক। কাকার কথা হাতিটা যেন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসে। ওহরি, একই দৃশ্য! গলার নিচ থেকে যে অব্দি জলে ডোবানো ছিল, হাতির সেই সর্বাঙ্গ একেবারে কুচকুচে কালো, যেমন হাতিদের হয়ে থাকে। কেবল গলার উপরের থেকে সাদা। এ আবার কি বাবা? তাকিয়ে দেখি পুকুরের কালো জলে হাতির রঙের সাদা হয়ে গেছে। শ্বেতহস্তির আবার একই লীলা। কর্ণহারা হয়ে সেসব কাকা কোনো মতে এ পর্যন্ত সামলেছিলেন, কিন্তু হাতির এই চেহারা তার আর সহ্য হয় না। অত সাধের তার সাদা হাতি। মূর্ছিত কাকাকে ধরাধরি করে আমরা বাড়ি নিয়ে যাই। হাতির দিকে কেউ ফিরেও তাকায় না। একটি বিশ্রী কালো ভূতের মতো চেহারা, কদাকার কুৎসিত বড় হাতি। উনি যে কোনো কালে সোনার সিংহাসনে বসে পুজো লাভ করেছেন, এ কথা ঘুণাক্ষরেও মনে করা কঠিন। পরদিন একজন লোক জরুরি খবর নিয়ে আসে। অনুসন্ধানী উপগ্রহের প্রেরিত অগ্রদূত। উপগ্রহটি আরও 50টি শ্বেতহস্তি সংগ্রহ করে কাল সকালে এসে পৌঁছেছেন এই খবর। কাকার আদেশে প্রাণ তুচ্ছ করে বহু কষ্ট স্বীকার করে 200 ক্রোশ দূর থেকে 4 পায়ে হাতিদের সঙ্গে 2 পায়ে হেঁটে তিনি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে তুলবে কাকার কানে এই খবর, মানে কাকার অপর কানে? গল্পটি পড়তে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু শব্দ, উচ্চারণ, বাক্য ভুল রয়েছে। এর পরের বার থেকে খেয়াল রাখবো এই ভুলগুলো যেন আর না হয়।